স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি অনুপম দেব। জাতীয় অর্থনীতি ও পুষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আম। দেশ থেকে এখন রপ্তানি হচ্ছে বেশ কয়েকটি দেশে। আম নিয়ে আরো সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বাংলাদেশে বছরব্যাপী আম উৎপাদন করা সম্ভব। এছাড়া আমের উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে ম্যাঙ্গো ট্যুরিজম। আম গাছকে এরই মধ্যে জাতীয় বৃক্ষের স্বীকৃতি দিয়েছে সরকার। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের পরিচালক ডক্টর মেহেদী মাসুদ, এবং আমাদের সাথে আছেন সাংবাদিক ও আম গবেষক সাব্বির আহমেদ। কথা বলছি তাদের সঙ্গে। স্বাগত আপনাদের আমাদের স্টুডিওতে। আমরা সংবাদেই যেমনটি বলছিলাম যে এরই মধ্যে 2010 সালে আমকে জাতীয় বৃক্ষের মর্যাদা দেওয়া হচ্ছে, কিন্তু আমার মনে এবং আরো অনেকের সাথে কথা বলে আমি জেনেছি অনেকের মনে একটা প্রশ্ন আছে যে জাতীয় বৃক্ষ হয় তার আগে আমের যেই গুরুত্বটা ছিল বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে, তারপরে আসলে আগে পরে কি খুব বেশি পরিবর্তন হয়েছে? আসলে খুব একটা যে পরিবর্তন হয়েছে সেটা না, তবে স্বাভাবিকভাবে উৎপাদন বেড়েছে এবং সরকারি পর্যায়ে ব্যাপক পরিকল্পনা যেভাবে নেওয়া দরকার ছিল আমের উৎপাদনের ক্ষেত্রে সেটা হয়নি। তবে আমের জাত সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা ধাপ উত্তরণ হয়েছে। লেটেস্ট একটা আম বাড়ি 11, যেটা বছরে 3 বার উৎপাদন করা যেতে পারে। এই আমাদের দেশে এখন সবজি কিন্তু 12 মাস উৎপাদিত হচ্ছে, আমও কিন্তু 12 মাস উৎপাদন করা যেতে পারে। এরকম একটা ক্ষেত্র আমরা তৈরি করার জন্য চাঁপানগঞ্জে 11ই ফেব্রুয়ারি যে জাতীয় সেমিনার হয়েছে আমকে কেন্দ্র করে, আম সম্পদের উন্নয়ন নিয়ে, সেই সেমিনারটাতে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, সুপারিশমালা নিয়েছি, সেই সুপারিশমালার আলোকে ওখানে যারা গবেষক ছিলেন, বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন, তারা এই সুপারিশমালাতে বলছেন যে 12 মাস আম উৎপাদন করা যেতে পারে। লেটেস্ট একটা আম বাড়ি 11 খাগড়াছড়ি থেকে অবমুক্ত হয়েছে। সেই 12 মাস আম উৎপাদন যদি আমাদের দেশে হয়, একটা ব্যাপক সম্ভাবনা খুলে যাবে। প্রসঙ্গক্রমে আমি এই বিষয়টাকে আরও বিস্তারিতভাবে বলতে চাই। চাঁপাইনবাবগঞ্জে কানসার্টে রাজার বাগান নামে একটা বাগান আছে। ওই বাগানে থেকে আমি জেলা প্রশাসক মহোদয় মাহমুদুল হাসান সাহেবকে আমি অনুরোধ করেছি যে এই সরকারি বাগানটাতে আমরা শুরু করি 12 মাস আম উৎপাদন করার জন্য। অপরদিকে কল্যাণপুরের হর্টিকালচারে যে জায়গাটা রয়েছে, মেহেদী মাসুদ ভাই ওই বিষয়টা নিয়ে আরও বিস্তারিতভাবে বলবেন। ওখানেও কিন্তু 12 মাস আম উৎপাদন করা যেতে পারে। আমি প্রসঙ্গক্রমে একটা জিনিস আরও বলতে চাই। চাঁপানগঞ্জে যে আঞ্চলিক উদ্যান গবেষণা কেন্দ্র রয়েছে, আমাদের দেশে যে জিনিসটা উচিত হলো জাতীয় আম গবেষণা কেন্দ্র, ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। এই বিষয়টাকে যদি আমরা করতে পারি তাহলে হবে কি, শুধু আমের জাত নয়, আম থেকে বহুবিধ প্রোডাক্ট যেটা আছে, যেমন আমের আঁটি থেকে ভোজ্য তেল তৈরি করা যেতে পারে, ম্যাঙ্গো বাটার তৈরি করা যেতে পারে, আম গাছটা ওষুধি বৃক্ষ, এটা ব্যাপক আকারে গবেষণা করা যেতে পারে। এগুলো নিয়ে আসলে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা দরকার। আমি মনে করি যে 11ই ফেব্রুয়ারি যে আমরা জাতীয় সেমিনার করেছি চাঁপানগরে, এটা একটা মাইল ফলক, যেটা প্রধানমন্ত্রীর কাছে সুপারিশমালা দাখিল করা হয়েছে। আচ্ছা, আমি এই বিষয়ে আরেকটু, বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের পরিচালক ডক্টর মেহেদী মাসুদ, আপনি আসলে এই বিষয়ে আরো বিস্তারিত বলতে পারবেন। বছরব্যাপী ফল উৎপাদন আমরা কথা বলছিলাম, আলোচনা করছিলাম, দেশব্যাপী আম উৎপাদন সেটাও কিন্তু একটা বড় বিষয়। কারণ আমরা এখন দেখছি যে বাংলাদেশের, যদি আমরা উত্তর এবং দক্ষিণাঞ্চল বলি, আমাদের যে পূর্ব এবং পশ্চিমাঞ্চল, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলেও কিন্তু আম উৎপাদন হয়, কিন্তু সেইভাবে আসলে আমরা উত্তরাঞ্চল বলতেই আম বুঝি। বাকি জায়গার যে আমগুলো, সেগুলো নিয়ে কি আসলে গবেষণা হচ্ছে? আসলে আমি প্রথমেই বলি যে বর্তমান সরকার জাতীয় বৃক্ষ ঘোষণার পরেই এই আমের সম্প্রসারণের জন্য ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের যে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প, এটা কৃষি মন্ত্রণালয়ের একটা বড় প্রকল্প। এই প্রকল্পের আম যে 12 মাস চাষ করা যাবে, এর উপরেও ব্যাপক বিস্তৃত কার্যক্রম নেওয়া হয়েছে। আম, আপনারা জানেন যে আম হচ্ছে ট্রপিক্যাল ফল।
এবং বাংলাদেশের আবহাওয়াটা আম চাষের জন্য সর্বত্রই উপযুক্ত। যে আম বিশেষ করে এখন যদি বলা যায় যে বছরব্যাপী আম উৎপাদনের জন্য আমরা বিভিন্ন ভ্যারাইটি সিলেকশন করেছি। বৈশাখ মাস থেকে যে আম চাষ করা যাবে, যেমন সুরত বোম্বাই, গোবিন্দভোগ, গোলাপ খাস বৈশাখ মাসে আপনার পাকবে। ঠিক একইভাবে আপনার শেষে যেটা চৈত্র মাসের জন্য আমরা চৈতি আমও নির্বাচন করা হয়েছে। আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই মাসের জন্য গৌরমতী আম নির্বাচন করা হয়েছে। পরিশেষে গত বছর আপনার ডিসেম্বর মাসে চাঁপাইনবাবগঞ্জের রাধানগর গ্রামের রাধা সুন্দরী নামের এক আম আবিষ্কৃত হয়েছে, যেটার আমরা সম্প্রসারণে কাজ করছি। বছরব্যাপী আম বাংলাদেশের যেন পাওয়া যায়, এজন্য গবেষণাও থেমে নেই। আমের আপনারা জানেন যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড যে সমস্ত আম সারা বছর ধরে, তারা আমের বিভিন্ন ফ্লাওয়ারিং ইনডিউস করে এবং 12 মাস ফলটা পাওয়ার জন্য তারা বিভিন্ন কেমিক্যাল ইউজ করে, হরমোন ইউজ করে। আমাদের দেশেও গবেষণা চলছে, বিশেষ করে পেকলোবিউটাজল যে হরমোনটা, সেটা আমের উপরে গবেষণা করে দেখা হচ্ছে যে কোন জাতের উপরে ব্যবহার করলে এটা সারা বছরই ফুল দেবে এবং ফল দেবে, সেটা কোনোভাবে ক্ষতিকারকও হবে না। আসলে একটা আম গাছ কখন কোন ডালে কয়টা আম হবে এটা নির্বাচন করে ওই আমের ডাল এবং ওই ডালের কয়টা পাতা আছে। এই হিসাবে দেখা যায় যে একটা গাছে কমপক্ষে যদি একটা ডালে 17টা পাতা থাকে, তাহলে ওই ডালে একটা আম হবে এবং ওই ডালের একটা ম্যাচুরিটির প্রশ্ন আছে। আমাদের দেশে আমের প্রোডাকশন যে বাড়ছে এই জাতীয় বৃক্ষ ঘোষণা করার পরে, প্রতি বছর প্রায় 50,000 মেট্রিক টন হারে আমের ফলন বৃদ্ধি পাচ্ছে এবং এই যে 50,000 টন আমের ফলন বৃদ্ধি পাচ্ছে, এটা একটা এফএওর খবরে বলা হয়েছে যে এটা পৃথিবীর মধ্যে এটা বাংলাদেশের আমের ফলন বৃদ্ধিটা মানে সবচেয়ে বেশি, হাইয়েস্ট, মানে রেট অফ ইনক্রিজ। এটাও আমাদের আশার কথা। অনেকে অন্য ফসল আগে চাষ করতেন, সেই ফসল বাদ দিয়ে এখন আমের দিকে ঝুঁকছে। বিশেষ করে আপনারা জানেন যে সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া এই বেল্টেও আমের বাগান প্রচুরভাবে তৈরি হচ্ছে। আমের বাগান যেখানে 30 মিটার পর পর একটা গাছ লাগানো হতো, সেটা এখন 30 ফুটে চলে আসছে এবং সম্প্রতি আরও গবেষণা হচ্ছে যে খাটো জাতের আম গাছে আপনার 10 ফুট দূরে দূরে আম গাছ লাগানো হচ্ছে এবং যেটা সেকেন্ড ইয়ার থেকেই আম পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো কথা বলবো, আপনাদের সাথে আবারও ফিরছি, তবে তার আগে প্রসঙ্গে একটু আমি কথা বলে নিই। সেটা হলো যে আম উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখন 7ম সারা পৃথিবীর মধ্যে। তো এটা যদি সঠিক হিসাব করা হয়, আমাদের যদি পরিসংখ্যানটা সঠিক পাই, তাহলে বাস্তবে দেখা যাবে যে এটার অবস্থানটা 6ষ্ঠতে চলে আসবে, 6 নম্বরে চলে আসবে। আচ্ছা, আমরা আবারও আপনাদের কাছে ফিরছি, তবে রাজশাহী স্টুডিও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যান গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন। তার সাথে একটু কথা বলে আসি। জনাব শরফুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আলোচনার জন্য। 2 জন গবেষক এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা রাজশাহী অঞ্চলের আম নিয়ে মূলত কথা বলছিলাম। আপনার কাছে একটু জানতে চাই যে রাজশাহী অঞ্চল, রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের কৃষকেরা যারা আম চাষি আছেন, তাদের এক ধরনের আশঙ্কা ছিল যে এই বছর বাম্পার ফলন হওয়ার কথা থাকলেও যেই তাপবাহ বয়ে যাচ্ছে, সেই তাপবাহের ফলে হয়তো তারা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এখনকার আসলে পরিস্থিতি কি রাজশাহী অঞ্চলের? আমরা যদি এই অঞ্চলের সামগ্রিক অবস্থাটা বলতে পারি, আসলে এটা কোনো চাষি বা কোনো বাগানে এই ধরনের সমস্যা হতে পারে। যেমন আমরা জেনেছি যে আপনার বৃষ্টির কারণে আমাদের কনসার্টের কিছু এলাকায় মুকুল এসেছিল ভালো, কিন্তু গুটি টেকেনি। এবং আপনার যে তাপদাহর কথা বললেন, এটা আসলে এই সময়টাই কিন্তু আম এমনি ঝরে এবং আমরা বলি যে এটা মোটামুটি 40 থেকে 42 দিন পর্যন্ত ঝরে, এই সময়টার মধ্যেই আছে। আর একটা ভালো খবর হলো যে আপনি জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে এই সময় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এটা কিন্তু আমের জন্য ভালো। এবং আপনি দেখবেন যে এই গতকালকেও বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে। তো এটা আসলে
ন্যাচারাল ড্রপিং চলছে, এটা স্বাভাবিক বলবো আমরা। আর এই বৃষ্টিগুলো কিন্তু আমাদের আম চাষি বা আম বাগানের জন্য উপকারী হচ্ছে। তো কোনো কোনো বাগানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাষি বলছে যে আমার গাছের প্রচুর আম ঝরে যাচ্ছে, আসলে এত ঝরার কথা না, কিন্তু আমরা বাস্তব পক্ষে দেখছি যেহেতু মুকুল সবচেয়ে বেশি পরিমাণে এসেছিল এবং গাছে বেশি পরিমাণে ফ্রুট সেট হয়েছিল, এই জন্য ঝরছে, এটা সত্যি কথা। কিন্তু এখনো আমরা ওরকম কিছু দেখছি না যে আমাদের ফলন বিপর্যয় বা এই ধরনের কিছু সমস্যা আমাদের দৃষ্টিগোচর হয়নি। তবে কারো কারো বাগানে এটা ব্যক্তিগত কোনো বিষয় হতে পারে, মন্তব্য হতে পারে যে আমার বাগানে আসলে প্রচুর মুকুল আসছিল, সেই অনুযায়ী কিন্তু আমি গুটি দেখতে পাচ্ছি না বা আমি হয়তো ফলন আশা করছি না। তবে আমাদের সামগ্রিকভাবে যদি বলতে চাই যে আমাদের এখন পর্যন্ত ফলন ভালো হবে এবং এই বছর গত বছরের চাইতে ফলন বেশি আমরা আশা করছি। জাকির, একটা ভালো ভালো খবর। আমরা বিভিন্ন জায়গা থেকে যে খবরটি শুনছিলাম, আশা করব যে তারাও আশাবাদী হবেন আপনার কথা শুনে। আপনার সঙ্গে আবারও কথা বলবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবার আলোচনা। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন আশার বাংলাদেশ। আমি ডক্টর মেহেদী মাসুদের কাছে যেতে চাই যে 12 মাস যদি আমরা আমের ফলন করতে চাই, সেক্ষেত্রে মানটা কি বজায় রাখা সম্ভব হবে? জি, ভালো কথা বলেছেন। একই ভ্যারাইটি, বিশেষ করে আম্রপালি। আম্রপালি জানেন যে বাজারে এখন 40% মার্কেট এবং প্রোডাকশন শেয়ার করছে আম্রপালি, একটা সিঙ্গেল ভ্যারাইটি। আম্রপালি আমটা চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে চাষ শুরু হয়। আম্রপালি আম জুলাই মাসে সাধারণভাবে চাঁপাইনবাবগঞ্জে আসে, পাকে। এই আমটাই যখন পাহাড়ে চলে গেল, আমরাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যখন পাহাড়ে বাগান করা হলো, এই আমটা মে মাসে চলে আসে, আপনার জুন মাসে চলে আসে পাহাড়ে। অর্থাৎ 1 মাস আগে একই ভ্যারাইটি, যেটা চাঁপাইনবাবগঞ্জে জুলাই মাসে, সেটা পাহাড়ে চলে আসছে জুন মাসে। মাটি এবং আবহাওয়ার, মাটি, আবহাওয়া, স্পেশালি এখানে আবহাওয়াটাই মেন দায়ী। আপনি যদি এখন আপনি যান আরও পূর্বে, অর্থাৎ বার্মায় যদি যান, বার্মায় কিন্তু আরও 1 মাস আগে থেকে আম পাকা শুরু হয়েছে। বার্মারও পূর্বে যদি আপনি থাইল্যান্ডে যান, তারও আর 1 মাস আগে থেকে আম পাকা শুরু হয়েছে। এবং ইন্দোনেশিয়া আরও 1 মাস, ভিয়েতনাম তারও আর 1 মাস আগে থেকে পাকা শুরু হয়েছে। একই ভ্যারাইটি কিন্তু। এখন আমরা এই কৌশলটাকে কাজে লাগাচ্ছি। যেমন আগামী মাসে আম পাকবে আপনার সাতক্ষীরায়। সাতক্ষীরায় অলরেডি গত সপ্তাহ থেকে আম পাকা শুরু হয়েছে। গোবিন্দভোগ আম আপনার এই আর 1 সপ্তাহ পর থেকে পাওয়া যাবে। সাতক্ষীরার আম, আমাদের বাংলাদেশের আম। সুরত বোম্বাই পাকা শুরু হয়েছে। আমরা সুরত বোম্বাই এবং গোবিন্দভোগ, এই আর্লি ভ্যারাইটি, যেটা এপ্রিল মাসে বাংলাদেশেই পাকছে সাতক্ষীরা যশোর অঞ্চলে, এই ভ্যারাইটিটা আমরা নিয়ে যাচ্ছি পাহাড়ে, অর্থাৎ বাংলাদেশের পূর্বের দিকে। আবহাওয়াগত কারণেই এই সুরত বোম্বাই এবং আপনার গোবিন্দভোগ আম 1 মাস আগে কিন্তু আমরা নাইখাংছড়ি এবং খাগড়াছড়ি এবং রাঙামাটি এলাকায় পাবো। এবং অলরেডি কিছু কিছু গাছ, বিশেষ করে আমাদের আপনার টেকনাফে আমরা কিছু আম গাছ ওখানে আগে থেকে নিয়ে গিয়ে টেস্ট করা হয়েছে এবং সেই আম গাছ অলরেডি গতকালকেই আমাদের কাছে পাকা আম চলে আসছে। তার মানে আমরা এই সুযোগটা নিচ্ছি যে আমাদের বাংলাদেশ যে 500-700 কিলোমিটার আমাদের যে স্কোপ আছে পূর্বে নিয়ে যাওয়ার, এই ভ্যারাইটিগুলো আমরা পূর্বে, যেটা আর্লি ভ্যারাইটি আমরা নিয়ে যাব পূর্বে, এবং সেটা স্বাভাবিকভাবেই আমরা কোনো কিছু অ্যাপ্লাই না করেই প্রাকৃতিক এবং আবহাওয়াগত কারণেই আমরা 1 মাস আগে ওটা হারভেস্ট। পূর্বে বলতে সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলে? সিলেট, চট্টগ্রাম, জি, সিলেট, চট্টগ্রাম এবং আপনার পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। আচ্ছা, আমরা আপনাদের সাথে আলোচনায় ফিরছি। আমাদের সাথে রাজশাহী থেকে আঞ্চলিক উদ্যান গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আছেন। তার সাথে আরো একবার একটু কথা বলে আসি। আমরা আপনার সাথে এর আগে কথা বলছিলাম যে আপনি আশা জানাচ্ছিলেন যে তাপদাহ এবং বিভিন্ন কারণে যে আমের কথা আমরা শুনছিলাম ঝরে যাচ্ছে, তাও নিরাশ হওয়ার কিছু নেই, আমাদের বাম্পার ফলনই হবে। আরেকটা বিষয় আমরা জানতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ এবং এর আশেপাশের এলাকায় কৃষকদের এক ধরনের অভিযোগ ছিল যে আমের সময় বেঁধে দেয়া, যে কখন কোন আম তোলা যাবে এবং বিক্রি করা যাবে, সেটা নিয়ে তারা একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়াই বলা যায় ব্যক্ত করেছেন যে সেটা যদি না থাকতো তাহলে হয়তো তাদের বিক্রি করতে এবং তাদের যেই উৎপাদন খরচ সেটি তুলতে সুবিধা হতো। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? আসলে এই বিষয়টা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নাই। এখন আপনার জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কথাটা বলছে বা আমরা আম গবেষণা থেকে যেটা বলতে চাচ্ছি
যে চাষিদের 1 কেজি আমও যেন নষ্ট না হয়, এই জন্য যে ধরনের ব্যবস্থাপনা নেওয়া উচিত সেটাই নেওয়া হবে এই বছর। এবং এই যে চাষিরা আপনার আতঙ্কিত হয়ে যাচ্ছে ডেট বাঁধবে কিনা, আসলে প্রশাসন এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমাদের আম গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে যে বিষয়টা নিয়ে আমরা সবসময় সতর্ক আছি যে চাষির কোনো কারণে যেন অর্থনৈতিক ক্ষতি না হয়। আপনারা এই যে চাষিরা বলে দিচ্ছে ডেট বাঁধা হয়ে গেছে, আসলে ডেট কিন্তু এখনো কিছু বাঁধা হয়নি, এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং চলছে। আমরা আশা করছি যে এই বছর এমন কিছু করা হবে না যেটা আমাদের আম চাষিদের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর আপনারা জানেন যে এই বছর এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু মাঝে মাঝে দেখছি আমরা যে খরা হচ্ছে, রোদ বেশি হচ্ছে। তো রোদ বেশি হলে যে গুটি ভ্যারাইটিগুলো আছে এগুলো আগে পাকতে পারে, এবং চাষিরা যখন আম পাকবে তখন এটা তারা যেন বাজারজাত করতে পারে, তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, এই ব্যাপারে কিন্তু সবাই তৎপর আছে। তো আমি চাষির ভাইদের একটা কথা বলবো যে যাদের আম এমনি পাকবে, আমরা আসলে এটাই চাচ্ছি যে একটা আম যখন সাধারণভাবে পরিপক্ক হয় এবং আমাদের যারা ক্রেতা আছেন তারা যেন এই পরিপক্ক আমটা খেতে পারেন, এই ব্যবস্থাটা আমরা করছি। আসলে অন্য কোনো বিষয় এখানে সংশ্লিষ্ট নাই। আমরা চাবো একটা আম যখন প্রকৃতিগতভাবে গাছ থেকে পাকবে সেটা চাষি সংগ্রহ করবে, বাজারজাত করবে, এবং এটা দেশের অন্যান্য প্রান্তে যে মানুষ আছে, আমাদের যারা ভোক্তা আছেন, তারা উপভোগ করবেন। তো এখন পর্যন্ত কোনো ডেট বাঁধার কোনো বিষয় এখানে আসে নাই। এটা যদিও কখনো এই বিষয়টা আসে, আসলে এটা আমাদের আম চাষিদের স্বার্থকে সর্বোচ্চ বিবেচনা করেই এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা কখনোই আম চাষিদের অর্থনৈতিক ক্ষতির কারণ হবে না। আমরা আশা করি যারা যে আম চাষিরা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তারা আশ্বস্ত হবেন আপনার কথা শুনে। ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য দুজন গবেষক আছেন, ডক্টর মেহেদী মাসুদ এবং সাব্বির আহমেদ। আমরা আপনাদের সাথে আলোচনায় ফিরছি, তবে তার আগে আরো একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আরো একবার আপনারা দেখছেন আশার বাংলাদেশ। আমি জনাব সাব্বির আহমেদের কাছে যেতে চাই। আপনি জাতীয় বৃক্ষ আম গাছ নিয়ে একটি বই লিখেছেন। আমি আবার শুরু করেছিলাম জাতীয় বৃক্ষ দিয়ে, আবারও আসছি সেই আলোচনায়। জাতীয় ফল কাঁঠাল, জাতীয় বৃক্ষ আম গাছ, আম কেন জাতীয় ফল নয়? ও, সেটা হলো যে স্বাধীনতার পরপরই কাঁঠালকে জাতীয় ফল হিসেবে বিবেচিত করা হয়েছে। কাঁঠালটা হলো খুব সহজলভ্য ব্যাপার ছিল, সবাই অল্প দামে খেতে পারে এবং ফলটাও বড়, এবং এটাকে বলা হতো যে গরিবের ফল, আর আমকে বলা হতো রাজকীয় ফল। তখন আসলে আমের ব্যাপক উৎপাদন ছিল না এখন যে হারে আমের উৎপাদন। তবে আমি যেটা মনে করি, স্বাধীনতার 39 বছর পর 2010 সালের 15ই নভেম্বর আম গাছকে যে জাতীয় বৃক্ষ করা হয়েছে, তাতে করে আমরা এটা কোনো ব্যত্যয় হয়নি, আমরা আম গাছকে পরিপূর্ণভাবে পেয়েছি। যেমন আমের ফল, আমের যে বাই প্রোডাক্ট এবং আম গাছের যে থেকে যে ওষুধি বৃক্ষ, একটা পরিপূর্ণভাবে আম গাছটাকে পেয়েছি। এতে তো আমি মনে করি যে আরই পরিপূর্ণতা হলো। যাতে করে ফল যে জাতীয় ফল করা হয়নি, এই ক্ষেত্রে অপূর্ণতা আর থাকলো না। আচ্ছা, আমরা জিআই নিয়ে অনেক ধরনের কথা বলছিলাম। জামদানি বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং আরো অনেক ধরনের আমের কয়েকটা জাতকেও জিআই করার নিবন্ধন করার প্রক্রিয়া চলছে। সেই ক্ষেত্রে আসলে কি ধরনের পরিবর্তন আসতে পারে আমাদের আম চাষের ক্ষেত্রে? হ্যাঁ, এটা পরিবর্তন আসছে। যেমন চাপানগঞ্জ থেকে আমের ব্র্যান্ডিং এর ব্যাপারে নাম চাওয়া হয়েছে, এর মধ্যে ফজলি আম, নেংরাম এর নাম গেছে, এবং রাজশাহী থেকেও এ ধরনের কিছু প্রপোজাল গেছে। এবং আমাদের যে জিনিসটা হওয়া দরকার, বিশেষ করে যে ন্যাংরামটা কিন্তু বাংলাদেশের সেরা আম, এবং এই আমটা একমাত্র কিন্তু চাপানগঞ্জ হয়, এবং পৃথিবীর সেরা আমের তালিকায় বাংলাদেশের ন্যাংরামের নামটা রয়েছে। তো এটা চাপানগঞ্জের সবচেয়ে উৎকৃষ্ট ন্যাংরাম উৎপাদিত হয়। তো ব্যানিংয়ের ব্যাপারটা বিভিন্ন জেলায় জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রপোজাল গেছে, ওই অঞ্চল ভিত্তিক যে আমটা বিখ্যাত সে আমগুলোকে নির্ধারণ করে
সেই অনুযায়ী ব্র্যান্ডিং করা হবে। সেই অনুযায়ী branding আমরা অন্যান্য বিভিন্ন দেশেই দেখি, আমাদের দেশে আসলে সেই জিনিসটা খুবই কম। আমরা যেমন যদি শ্রীলঙ্কায় বলি, সেখানে টি ট্যুরিজম আছে সিলন টি কে নিয়ে। আমাদের এখানে আম বলি বা সিলেটের চাই বলি, যে কোনো কিছু বলি, আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সেটার সেই সম্ভাবনা রয়ে গেছে, কিন্তু সেটি আমরা ইন্টারনালি বলুন বা গ্লোবালি বলুন, আমরা কিন্তু সেই জিনিসটা এখনো শুরু করতে পারিনি সেভাবে। জি, জি, জি। সেটা কি আসলে সরকারি বেসরকারি কোনো ধরনের কোনো উদ্যোগ আছে বা চিন্তা ভাবনা হচ্ছে? আসলে এবার যে আমরা সেমিনারটা করেছি 11ই ফেব্রুয়ারি, ওখানে ম্যাঙ্গো ট্যুরিজমের ব্যাপারটা এসছে। ম্যাঙ্গো ট্যুরিজমের ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আমি একটা প্রপোজাল দিয়েছি। 6টি জেলাতে ম্যাঙ্গো ট্যুরিজমের কথা বলা হচ্ছে। আমকে কেন্দ্র করে যে একটা পর্যটন হতে পারে, এটা কিন্তু বিশাল একটা গবেষণার বিষয়। যেমন বাঘার মসজিদে ম্যাঙ্গো মোটিভ, টেরাকোটা মোটিভ খুঁজে পাওয়া যায় আম এবং মেহরাবের বাম দিকে আম পাতা। চাঁপানউজের নকশিকাথায় বাঘা বলতে রাজশাহীর বাঘা, রাজশাহীর বাঘা, শাহী মসজিদ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ওখানে। এবং আমের যে ব্যাপারটা, যে একটা উৎসবের ব্যাপার, জামাই আদর করা হয় আমকে দিয়ে, এই দাওয়াত দিয়ে জামাতে আদায় করা হয়, আমের ব্যবহার দেওয়া হয় চাঁপানউজে। যে বাড়িতে বিয়ে হয়েছে জামাইকে, নতুন জামাইকে দেওয়া হয়, এগুলো একটা উৎসবের ব্যাপার। তারপরে আম চিতই উৎসবের ব্যাপার। যেমন আমটা গাছ থেকে পাড়া হচ্ছে জালি দিয়ে, বিভিন্ন উপকরণ, এই উপকরণগুলো দেখার মতো, উপভোগ করার মতো। এই পুরো বিষয়টা আমটাকে পাড়া থেকে শুরু করে, টুকরি করা থেকে শুরু করে, পরিবহন করা থেকে শুরু করে, এটা একটা পর্যটনের আওতায় নিয়ে আসলে দেশি বিদেশি পর্যটকরা উপভোগ করতে পারবে, অজানা অনেক তথ্য পাবে। এই জন্য আমি 6টি জেলাকে পর্যটন মন্ত্রণালয়ে প্রপোজাল দিয়েছি। এবছর আশা করা যায় যে ম্যাঙ্গো ট্যুরিজম। কোন কোন জেলা? এর মধ্যে আছে চাঁপানগঞ্জ, রাজশাহী, নাটোর, মেহেরপুর, নওগাঁ, দিনাজপুর ও ঠাকুরগাঁ। আচ্ছা, এখানে অবশ্য ঐতিহাসিক নিদর্শনও আছে, এগুলো দেখা যাবে। হ্যাঁ, ম্যাঙ্গো ট্যুরিজম করলে তো আসলে রিলেটেড যত কিছু আছে তারপরে সবকিছু নিয়েই কালচারাল করতে দিক হবে। আছে ওখানে, যেমন গম্ভীরা গান, তারপরে আলকাপ, চাঁপানগঞ্জের বিভিন্ন গান, লোকসঙ্গীতের মধ্যে আমগুলো আছে। একটা কালচারাল বিষয়গুলো উঠে আসবে। আমরা অনুষ্ঠান শুরুর আগে আমরা আলোচনা করছিলাম নিউজ রুমে যে বাংলাদেশের ইতিহাসের সাথেও কিন্তু আম অনেকভাবে জড়িয়ে আছে। জি, যে জড়িয়ে সেটা, আছে, হ্যাঁ। আমরা যদি বলি যে মুজিবনগরে, হ্যাঁ, জি, জি, জি। তারপরে পলাশীর আম্রকাননে বাংলাদেশের সূর্য, বাংলার সূর্য ডুবে গিয়েছিল, সেটা উদিত হয়েছিল বৈদ্যনাথ তলায়। সেই ক্ষেত্রে আমাদের অনেক গানে, আমাদের জাতীয় সঙ্গীতেও কিন্তু আমের কথা আছে। আমি আমের যে বহুমুখী ব্যবহারের কথা বলা হচ্ছিল, আমরা আলোচনার শুরুতে বলছিলাম যে ম্যাঙ্গো বাটারের কথা বলা হচ্ছিল, আমরা শুধুমাত্র আম খেয়ে বাকি কিছু কিন্তু আর এখনো কাজে লাগাতে পারি না। সেই ক্ষেত্রে একটা সমন্বিত পরিকল্পনার দরকার। সেই পরিকল্পনা কি আসলে সরকারের আছে? বিভিন্ন সাহেবের কথা শুনে মনে হচ্ছিল সেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের সেই কবিতা, যে আম সত্য দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিকে নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। এই যে আমের নিয়ে যে একটা বিভিন্ন ধরনের যে একটা মোহনীয় কাব্য, এটার ভিতর দিয়েই কিন্তু আমের মহিমা ফুটে উঠেছে। এবং আমকে সত্যিই যে বলা হচ্ছে যে ফলের রাজা, ফলের রাজাকে আমাদের রাজার ভূমিকায় আনতে হবে। ফলের দিক থেকে, পুষ্টির দিক থেকে দেখেন, আমরা এই প্রকল্প বছরব্যাপী মানে ফল উৎপাদনের প্রকল্পে বাংলাদেশে কেউ যদি কাঁচা মিঠার আমের বাগান করে, তা আমি বলবো যে কাঁচা মিঠা আমের বাগান থেকে যে লাভবান হবে, আমরা হিসাব করে দেখেছি যে আর কোনো ফসল এত বেশি লাভবান হবে না। কারণ কাঁচা মিঠা আম কাঁচা অবস্থায় খাওয়া যায়। আমরা বলছি যে আম যদি পাতলা না করা হয়, আমের কোয়ালিটি আসবে না, আমের ফলন বাড়বে না। তো পাতলাকরণ আম যখনই একটু খাওয়ার মতো হলো, কাঁচা মিঠা আম কিন্তু আপনি পেড়ে বাজারে বিক্রি করতে পারেন বা খেতে পারেন, এবং সেটা ন্যাচারালি আপনার হারভেস্টও করা হলো এবং থিনিংয়ের কাজও হলো, পাতলাকরণের কাজও হলো। এই জন্য আমরা একটা পরিকল্পনা করছি, আমরা বেশ কয়েকটা কাঁচা মিঠা আমের জাত নির্বাচন করেছি, যেটা আপনার চাঁপাইনবাবগঞ্জের যে অত্যাধুনিক যে কাঁচা মিঠা আম, যেটা আপনার টিক্কা ফরাস, তারপরে আমাদের কৃষি গবেষণা থেকে আবিষ্কৃত যেটা বাড়ি আম 4, তারপরে আপনার
থাইল্যান্ড থেকে আনা বেশ কয়েকটা জাত, বিশেষ করে বাও আম 8, বাও আম 9, এগুলো সব কাঁচা মিঠা আম। এই কাঁচা মিঠা আমের বাগান চাষিদের লাভজনক পর্যায়ে আনার জন্য আমরা কিন্তু চেষ্টা করছি। দুপুরে এখন দেখবেন যে অনেকেই সরকারি অফিসে দুপুরের লাঞ্চটা সারার চেষ্টা করেন ফল খেয়ে। বিভিন্ন কারণে, ধরেন ওবেসিটি একটা সমস্যা, ওজন কমানোর সমস্যা, সেই ক্ষেত্রে কিন্তু আমের আপনার কুচি কুচি কেটে করে আম কেটে যদি 2টো আম খান তাহলে আপনার দুপুরের খাওয়াটা শেষ হয়ে যায়। আমের যে এখন মনে হয় আম সেই রাজার খাবার, সেই বিষয়টাও এখন আর নেই, নেই। এখন সাধারণ মানুষের খাবার। তাই এটাও আমরা চেষ্টায় আছি যে কিভাবে আপনার দেখেন আম পাকার উপরে নির্ভর না করে কাঁচা মিঠা যদি খাওয়া যায় তাহলে পাকা পর্যন্তও আপনার সময় লাগছে না। আপনি যখনই আম ছোট অবস্থা থেকেই আপনি পাকা পর্যন্ত খেতে পাচ্ছেন। বিশেষ করে থাই কাঁচা মিঠা যে আমরা আমটা ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশে সম্প্রতি আমাদের প্রকল্পের মাধ্যমে, সে কি সাফল্য পেয়েছে? হ্যাঁ, সাফল্য পাচ্ছে। এবং আপনার এত ভালো আমটা কাঁচাও যেমন মিঠা, পাকাও এরকম মিঠা। এই জন্য এটা যেমন বেনানা ম্যাঙ্গো, যেটা কলার মতো এরকম 1 ফুট লম্বা লম্বা যে আম, এটা আপনার বাংলাদেশে এখনো পর্যন্ত যত সবচেয়ে ভালো আম এই বেনানা ম্যাঙ্গোটা, যেটা বাও আম 14 বলা হচ্ছে, সেটা কিন্তু ভালো মার্কেট পেয়েছে এবং এর মিষ্টতা এবং কোয়ালিটি এবং ফ্লেভার সব দিকে খুবই উৎকৃষ্ট আম। সাব্বির সাহেব বললেন ল্যাংড়া আম, আমাদের ঐতিহ্যগতভাবে ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, এই 3টা আম আমাদের। আমরা কিন্তু চাষিদের সবসময় চেষ্টা করি যে আমটা যেন প্রতি বছর ধরে এই আমের জাত হতে হবে। ল্যাংড়া, ফজলি, গোপালভোগ এই 3টা আম ভালো আম, কিন্তু এর একটা দোষ হচ্ছে অল্টারনেট বিয়ারিং আছে, যে বছর হবে পরের বছর হবে না। তো এই যে একটা আম চাষি যখন 1 বছর অন্তর অন্তর আমের ফলন পাবে, সেটাকে তার আর্থিকভাবে লাভবান হবে না, উৎপাদন খরচ তো ডাবল হয়ে যাবে, আর ডবল হয়ে যাবে। এই জন্য আমরা বলছি, দেখেন ল্যাংড়া, ফজলি, গোপালভোগ যত ভালো আমই হোক, এখনো কিন্তু সরকারি পর্যায়ে অনুমোদন পায়নি চাষ করার বিষয়ে। চাঁপাইনবাবগঞ্জের যে আম গাছগুলোর বয়স অনেক বেশি, 40-50 বছরের, 60 বছরের আম গাছ, সেইগুলোর ফলন কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আমরা চেষ্টা করছি এগুলোকে রিপ্লেস করা হবে আধুনিক আম গাছ দিয়ে, যেটা প্রতি বছরে আম হবে এবং ভালো জাতের আম দিয়ে। আমরা আশা করছি যে খুবই ভালো জাতের আম পাবো এবং সারা বছর আম পেলে আসলে আমাদের চেয়ে খুশি আর কেউ হবে না। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আশা বাংলাদেশে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। শেষ হলো ট্যুর অপারেটর অব বাংলাদেশ টোয়াব আয়োজিত 3 দিনের পর্যটন মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার শেষ দিনে দর্শনার্থীও ছিল বেশ। বিভিন্ন ভ্রমণ প্যাকেজের পাশাপাশি বিক্রি হয়েছে উড়োজাহাজের টিকিট। মেলা উপলক্ষে ভ্রমণ প্যাকেজে বিভিন্ন অফার ছিল ট্রাভেল কোম্পানিগুলোর পক্ষ থেকে। স্টল ঘুরে ঘুরে প্যাকেজ যাচাই করেন দর্শনার্থীরা। মেলাতেই প্যাকেজ বুকিং দিয়েছেন অনেকে। টু কুয়ালালামপুর, টু সিঙ্গাপুর, টু ঢাকা যাওয়ার ইচ্ছা আছে, সেজন্য দেখতে এসেছি। দেখার পরে হয়তো বা আমরা ডিসিশন নেব যে আমরা কোথায় আমাদের পক্ষে যাওয়া সম্ভব। স্পেশালি চায়নার প্যাকেজের জন্যই এই স্টলে এসেছি। মেলায় চোখে পড়ার মতো ভিড় ছিল এয়ারলাইন্সগুলোর স্টলে। আকাশ পথে ভ্রমণে দর্শনার্থীদের আগ্রহ দেখা গেছে বেশ। কম্পেয়ার করতে পারি যে মেলাতে ওই বিমানে কত আর এইখানে কত। বিমানের টিকিটটা 20% ডিসকাউন্ট, আমরা বাইরে যাই তো সেটা আমাদের জন্য কিছুটা হলো সহজলভ্য হয়। এবারের মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 13টি দেশের 140টি স্টল। সার্বিক আয়োজন ও দর্শনার্থী সমাগমে আয়োজন সফল মনে করেন উদ্যোক্তারা। ভালো সাড়া পাওয়ায় সন্তুষ্ট অংশগ্রহণকারীরাও। আমাদের সেই আশাটা পূর্ণ হয়েছে। প্রায় বোধহয় 20,000-এর মতো 3 দিনে এই মেলাতে প্রবেশ করেছে। 8-10 কোটি টাকার একটা বড় ধরনের একটা লেনদেন এখানে হয়েছে। অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমাদের ইতিমধ্যে আমাদের সেল 1,30,00,000 টাকা ছাড়িয়ে গেছে। এই একই ছাড়ের সুবিধা আওতায় আগামী 2 দিন যাতে তারা টিকিট কাটতে পারেন। এই ধরনের আয়োজন পর্যটন খাতের বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী। 70% of the foreign tourists came to Bangladesh. বিদেশি পর্যটকদের 70%ই আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে আসেন, কক্সবাজার দেখতে নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। This is very important. এবারের মেলায় গঠিত হয়েছে 6টি দেশ নিয়ে জোট উই এশিয়া। এর মধ্য দিয়ে বাংলাদেশ সহ এই অঞ্চলের পর্যটন খাত বেশ লাভবান হবে বলে মনে করেন বিশ্লেষকরা।
আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন দেখার জন্য।